হ্যালো স্টুডেন্টস, আশা করি তোরা খুবই ভালো আছিস, তোদের মন শরীর দুটাই খুব সুস্থ আছে। তাহলে আজকের এই লেকচারটা আমরা এখান থেকে স্টার্ট করব। তার আগে তোদের সবাইকে একটা জিনিস বলবো, যারা যারা ফিজিক্সের পাপ্পু স্যারের সঙ্গে তোরা কোয়ান্টাম মেকানিক্স পড়ার জন্য কোয়ান্টাম মেকানিক্সের প্লেলিস্টে চলে আসছিস, তোদের সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। এই কোয়ান্টাম মেকানিক্সের নামটা শোনার সঙ্গে সঙ্গে অনেকের ভয় লাগে, অনেকের আনন্দতে চোখ বড় বড় হয়ে যায়, অনেকের মুখের মধ্যে স্মাইল চলে আসে, কারণটা কোয়ান্টাম মেকানিক্স সাবজেক্টটাই এত সুন্দর, কোয়ান্টাম মেকানিক্স সাবজেক্টটাই এত ভয়ঙ্কর, কোয়ান্টাম মেকানিক্স সাবজেক্টটাই এত সহজ। অনেকের কোয়ান্টাম মেকানিক্স খুবই কঠিন লাগে, অনেকের কোয়ান্টাম মেকানিক্স খুবই ভালো লাগে, অনেকের কোয়ান্টাম মেকানিক্স নামটা শোনার পরে ভয় লাগে। তাহলে সবাইকে এইখানে আসার জন্য আমি কংগ্রাচুলেশন জানালাম। এর কারণ হচ্ছে আজকে থেকে যেমন করে কোয়ান্টাম মেকানিক্স ওদের পড়াবো, এরপরে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কারো কোনো ভয় থাকবে না, কারো কোনো সংকোচন থাকবে না এই কোয়ান্টাম মেকানিক্স পড়া নিয়ে। কোয়ান্টাম মেকানিক্সের নাম থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে এটার অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্সে কি চলতেছে এবং কেমন করে কোয়ান্টাম মেকানিক্স পড়তে লাগে, সেটা ডেভেলপমেন্ট থেকে স্টার্ট করে প্রসিডিওর সমস্ত কিছু আমি তোদের হাতে ধরে ধরে শেখাবো। যেখানে কোয়ান্টাম মেকানিক্সের প্রচুর কোশ্চেন সলভ করবো, প্রচুর থিওরি পড়বো, নতুন নতুন কি চলতেছে কোয়ান্টাম জগতে সেটা আমি শেখাবো। এবং তোদের বলে রাখি, আমাদের যে এই ইউনিভার্স আছে, ইউনিভার্সের মধ্যে যত ন্যাচারাল ফেনোমেনা ঘটতেছে, সেই ন্যাচারাল ফেনোমেনাকে যদি আমরা এক্সপ্লেন করতে যাই, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা জানা দরকার সেটা কোয়ান্টাম মেকানিক্স। আমাদের ন্যাচারাল ফেনোমেনাকে এক্সপ্লেন করার একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এত সুন্দর ল্যাঙ্গুয়েজ তোদেরকে শেখাবো যে সূর্য থেকে কেমন করে আলো বের হচ্ছে, যে আলোর জন্য আজকে আমরা বেঁচে আছি, মানব সমাজ আছে, আমাদের এই ইউনিভার্স বেঁচে আছে, বা আমাদের এই প্ল্যানেট এত সুন্দর প্ল্যানেটের সব থেকে সালোক সংশ্লেষের ইম্পর্টেন্ট জিনিস সূর্য, সেই সূর্য সেই সান কেমন করে আমাদের লাইট দেয়, কেমন করে হিট দেয়, সমস্ত কিছু আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে জানার চেষ্টা করব। তাছাড়াও কোয়ান্টাম ফেনোমেনা এত সুন্দর জিনিস যেগুলা তোদের জীবনকে কোশ্চেন করা শেখাবে, জীবনের ফিলোসফি দিবে, বলে জীবনকে আমরা এমন করে নতুন রূপে দেখতে পারি। বিভিন্ন তোদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন জিনিস নিয়ে আমরা এক্সপ্লেন করব এত সুন্দর করে যে তোদের মন ভালো হয়ে যাবে। চল আমরা তাহলে এখান থেকে কি করব, কোয়ান্টাম মেকানিক্স স্টার্ট করব। তার আগে তোদের সবাইকে বলবো, তোরা কোয়ান্টাম মেকানিক্সের লেকচার সিরিজের যে প্লেলিস্টে আছে, সেই প্লেলিস্টের লেকচার নাম্বার 00 সবাই দেখে নেবি, যেখানে আমরা ডিসকাস করছি কোয়ান্টাম মেকানিক্সের এই লেকচার সিরিজটা কাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারা কারা দেখবে, কতটা সিলেবাস কভার করব, সমস্ত কিছু আমরা এইখানে ডিসকাস করছি। ওকে। এবং তাছাড়াও তোরা যদি কোয়ান্টাম মেকানিক্স বা অন্য কোনো পড়াশোনা করতেছিস, বিএসসি ফিজিক্স বা আইআইটি জ্যামের বেসের জন্য যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারে থেকে পড়াশোনা করতেছিস, তাহলে তোমরা ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারিস, যেখানে আমরা কিন্তু অনলাইনে লাইভ লেকচার এবং অফলাইনে কুচবেড়ে ব্যাচ পড়ানো হয়, সেখানেও তোরা আসতে পারিস, বা অনলাইনে লাইভ লেকচার এবং পরবর্তীতে সেগুলো রেকর্ডেড লেকচার থাকে, সেগুলো তোরা দেখতে পারবি, যখন ইচ্ছা তখনই জয়েন করতে পারিস। চল তাহলে আমরা কোয়ান্টাম মেকানিক্স স্টার্ট করতেছি। আজকে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের লেকচার নাম্বার 1 থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ এইখানে আমরা কি করব, কোয়ান্টাম মেকানিক্স কেমন করে ডেভেলপমেন্ট হলো সেই ডেভেলপমেন্ট দেখবো, অর্থাৎ ইন্ট্রোডাকশন। তাহলে নাম কি আমাদের লেকচারের, ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স। এই যে আজকে যে এত ইন্টারেস্টিং একটা জিনিস হবে না, তোদেরকে কি করব বলতো, এই যে লেকচার সিরিজটা তোরা যদি আগে একবার কোয়ান্টাম মেকানিক্স পড়ছিস, তোদেরও ভালো লাগবে, যারা যারা কোয়ান্টাম মেকানিক্স প্রথমবার স্টার্ট করতেছিস তোদেরও ভালো লাগবে, যারা যারা আইআইটির জন্য কোয়ান্টাম মেকানিক্স একদম ভালো করে কোশ্চেন সলভ করতে চাইছিস তোদেরও খুবই ইম্পর্টেন্ট, কারণটা কোয়ান্টাম মেকানিক্সের কোনো কোশ্চেনেই বাদ যাবে না, এত সুন্দর করে আমি তোদের এখানে সলভ করাবো। চল তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্টের জন্য প্রথমে কি করব বলতো, এই যে কোয়ান্টাম মেকানিক্স এটা মডার্ন ফিজিক্সের জিনিস, একদম ইয়ং ফিজিক্স চলতেছে, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্স আমাদের যদি মডার্ন ফিজিক্সে রিসেন্টলি আবিষ্কার হলো, কোয়ান্টাম মেকানিক্সে এখন রিসেন্টলি অনেক কাজ চলতেছে, তাহলে কোয়ান্টাম মেকানিক্স হঠাৎ করে আমাদের দরকার পড়লো কেন, অর্থাৎ শুরুয়াত থেকে আমরা শুরু করব, তারপরে ধীরে ধীরে মডার্ন ফিজিক্সে আসবো। তাহলে একদম শুরুয়াত করি, ফিজিক্সের শুরুয়াত কোথায় থেকে হচ্ছে, ফিজিক্সের শুরুয়াত হলো একটা গাছ থেকে আপেল পড়লো, সেইটা দেখলো অনেক লোক, দেখার পর ধুইলো, পরিষ্কার করলো, খায়া নিল, ওইটা থেকে কিচ্ছু যায় আসে না, এমন করে চলতেই থাকলো কিছুদিন। তারপরে একজন লোক আসলো, যে গাছ থেকে আপেল পড়লো, এটা দেখলো, ধুয়ে খাওয়া বাদ দিয়া মহান লোক, উনি ভাবা শুরু করলো। এই যে গাছ থেকে আপেল পড়া দেখলো, দেখার পর যে ভাবা স্টার্ট করলো, এখান থেকেই শুরু হলো ক্লাসিক্যাল মেকানিক্স। সেই ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কেমন করে হিস্ট্রিক্যালি কি কি প্রবলেম ফেস করতে করতে এবং সেগুলোর সলিউশন দেখতে দেখতে আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সে চলে আসলাম, এবং কোয়ান্টাম মেকানিক্স আমাদের কিভাবে
সেই ক্লাসিক্যাল জগতের বিভিন্ন প্রবলেমগুলার সলিউশন দিয়ে আমাদের সাহায্য করলো, আমাদের এই সুন্দর নেচারকে এক্সপ্লেন করতে সাহায্য করলো, এই নেচারকে নতুন রূপে দেখতে সাহায্য করলো, সেটাই আমরা কি করব, একটা একটা করে লেকচারে জানার চেষ্টা করব। তার জন্য সবাইকে বলবো এই লেকচারগুলো কিন্তু তোরা কি করবি হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যান্ড সিকোয়েন্সিয়ালি দেখতেই থাকবি, তাহলে দেখবি খুবই খুবই মজা পাবি এবং কোয়ান্টাম মেকানিক্সে কারো ভয় থাকবে না। একদম নতুন রূপে পুরো ইউটিউবে এমন ধরনের কন্টেন্ট কোথাও পাবি না। তোরা একবার দেখ, কন্টেন্টগুলোর উপর বিশ্বাস কর, তারপরে কোয়ান্টাম মেকানিক্স দেখে যখন হাসি ফুটবে যে কোয়ান্টাম মেকানিক্সে যেই জিনিসগুলো ভয় পাইছিলি বা তোদের দাদা দিদি অন্যান্য স্যাররা যদি কেউ ভয় দেখায় থাকে, সেই ভয়গুলো দূর করে কেমন করে কোয়ান্টাম মেকানিক্স মজাদার উপায়ে পড়তে লাগে সেটা এখন তোরা দেখবি। চল তাহলে কোয়ান্টাম মেকানিক্স স্টার্ট করতেছি। তাহলে যেটা বললাম, কোয়ান্টাম মেকানিক্সের আজকের লেকচারটা আমাদের হচ্ছে লেকচার নাম্বার 1, ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স। সো লেকচার 01 স্টার্ট করতেছি। ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স, তাহলে হিস্ট্রিটা প্রথমে দেখি একটু, তারপরে কোয়ান্টাম মেকানিক্সে যাচ্ছি। তোদের একটা জিনিস বলি, অনেকের মনে হতে পারে এত বড় ইন্ট্রোডাকশন কেন? ইন্ট্রোডাকশনের মধ্যেই তোদের কোয়ান্টাম মেকানিক্স সহজ করার বুদ্ধি রেখে দিছি। এই ইন্ট্রোডাকশনে আমি কোয়ান্টাম মেকানিক্সের সমস্ত গল্প বলবো, অর্থাৎ ক্লাসিক্যাল থেকে কিভাবে কোয়ান্টাম গেল, এই ব্রিজটা জানা খুব ইম্পর্টেন্ট। অনেকে কি করে আমাদের ফিজিক্সকে আলাদা আলাদা রেসপেক্টে পড়ে, বলে এতটুকু ক্লাসিক্যাল মেকানিক্স, এতটুকু স্ট্যাটিস্টিক্যাল, এতটুকু থার্মোডাইনামিক্স, এই পড়তে পড়তে আমরা কি হই, সেই জিনিসগুলোকে কানেক্ট করতে পারি না। আর কানেক্ট করতে পারি না জন্য আমাদের ফিজিক্সটাকে বোরিং লাগে। তো আমরা এখানে ফিজিক্স তো বোরিং ভাবে পড়বো না, আমরা এখানে ফিজিক্সে ইন্টারেস্টিং উপায়ে পড়াশোনা করব। তার জন্য কি করব, একটা টপিকের সঙ্গে আর একটা টপিক কিসের জন্য গেলাম, এই যাওয়ার ব্রিজটা কি, সেতু বন্ধনটা কি, সেটা জানার চেষ্টা করবো। মনে রাখিস ফিজিক্স কিছুই না, ফিজিক্স কি জিনিস, এই যে ন্যাচারাল ফেনোমেনা ঘটতেছে, সেই ফেনোমেনা গুলাকে এক্সপ্লেন করার নামই হচ্ছে ফিজিক্স, না বা এক্সপ্লেন করার একটা ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিজিক্স। এই নেচারে যা কিছু ঘটতেছে একটা আর একটার সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ আমরা যেমন গাছ কাটতেছি, গ্লোবাল ওয়ার্মিং বাড়তেছে, ওই জন্য কি হচ্ছে গরম হচ্ছে বেশি, ওই জন্য কেউ বরফ গলতেছে এবং সমুদ্রের জল বাড়তেছে, সমুদ্রের জলের স্তর বাড়তেছে, এই জন্য পৃথিবী ডুবতেছে। ওকে, তার জন্য বৃষ্টির সময় খরা, খরার সময় বৃষ্টি, এমন ধরনের জিনিসগুলো হবে। অর্থাৎ নেচারের প্রত্যেকটা জিনিস একটা আর একটার সাথে কি আছে, রিলেটেড। তাহলে ফিজিক্সেও, ফিজিক্স কি জিনিস, সেই ন্যাচারাল প্রসেসগুলোকে এক্সপ্লেন করার জিনিসই হচ্ছে ফিজিক্স। তার মানে আমাদের ফিজিক্সও একটা আর একটার সঙ্গে ইন্টার রিলেটেড। তার জন্য আমাদের জানতে লাগে একটা টপিক থেকে আর একটা টপিক কেন যাচ্ছি, একটা কিছুতে প্রবলেম দেখা যাচ্ছে, সেই প্রবলেমের সলিউশন খোঁজার জন্য আর একটা টপিকের আবির্ভাব হচ্ছে, সেই টপিকটা পড়বো। তাহলে একটা টপিক থেকে আর একটা যখন টপিকে যাব, অর্থাৎ এই যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমের খোঁজার জন্য যে একটা সলিউশন নিয়ে যে আর একটা জায়গায় আমরা যাব আর একটা টপিকে, সেই সলিউশনের যে সেতু বন্ধনটা, সেই ব্রিজটা, এটা জানা খুব ইম্পর্টেন্ট। যে এটা জানবি তার কাছে ফিজিক্স অনেক সহজ লাগবে। তার জন্যই আমরা জানবো যে ক্লাসিক্যাল জগৎ থেকে কোয়ান্টাম জগতে আসার জন্য এই কি কি প্রবলেম হলো এবং তাদের রেজাল্ট, সলিউশনস, সেই ব্রিজগুলো কি কি ছিল, সেটাও আমরা জানার চেষ্টা করব। সো আমি যেটা বলতেছিলাম যে ক্লাসিক্যাল মেকানিক্সের বা ফিজিক্সের স্টার্ট হলো কই থেকে, যেটা বললাম যে অনেক দিন ধরে অনেকেই গাছ থেকে আপেল পড়তেছিল, খাচ্ছিল, গাছ থেকে আপেল পড়তেছিল, পরিষ্কার করছিল, কাটতেছিল, খাচ্ছিল, এই করে করে চলতেছিল। এবার একজন মহান লোক আসলো, ওকে, স্যার নিউটন। স্যার নিউটন আসার আর পর কি করলো, যে আপেল গাছ থেকে আপেল পড়লো, আপেলটাকে দেখলো, দেখার পর না খায়া ভাবা শুরু করলো যে আপেল অনেক বড় একটা জায়গা ছিল, সেটা উপরেও যাইতে পারতো, কিন্তু আপেলটা নিচেই আসলো কেন। এই যে আপেলটাকে পর্যবেক্ষণ করা শুরু করলো, অবজার্ভ করা শুরু করলো, এবং এই অবজারভেশন থেকে ধীরে 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 নিউটনসের মোশন ল দেওয়ার চেষ্টা করলো। এই নিউটনস মোশন ল নিয়ে যে পড়াশোনাটা করি তাকেই আমরা বলি ক্লাসিক্যাল মেকানিক্স। এই ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা নিউটনসের মোশন ল, নিউটনস মোশন লর রেসপেক্টেই পড়াশোনা করি পুরো ক্লাসিক্যাল মেকানিক্সটা, এই জন্য এটাকে কি বলি, নিউটনিয়ান মেকানিক্সও বলি। এই নিউটনিয়ান মেকানিক্স এর মধ্যে সব থেকে যেটা বিউটিফুল যে জিনিস, সেটা হচ্ছে নিউটনসের সেকেন্ড ল। অন্য ল গুলোও ইম্পর্টেন্ট, বাট নিউটনসের সেকেন্ড লটা, যেটাকে কি বলি হচ্ছে rate of change of momentum equal to the applied force in the same direction. ওকে, এই যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স, এটা যখন আমরা লোয়ার ভেলোসিটি অবজেক্টের ক্ষেত্রে দেখি, তখন এটার একটা স্পেশাল কেস হয় যেটাকে বলি এফ ইকুয়াল টু এম এ। এই ফর্মুলাটা আমরা সবাই জানি। এই যে নিউটনসের ফর্মুলাটা আসলো এফ ইকুয়াল টু এম এ, যাকে আমরা কি বলি, নিউটনস ফান্ডামেন্টাল ল। এই যে নিউটনসের ফান্ডামেন্টাল লটা এত সুন্দর একটা জিনিস, যেটা দিয়ে পুরো আমাদের যে ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের যত কিছু লাগে সবকিছু ডেসক্রাইব করে দেয়। কেমন করে, আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি। ওকে, একদম ব্রিফলি বুঝবো আমরা। এই যে এফ ইকুয়াল টু এম এ একটা ফান্ডামেন্টাল ল, কিসের জন্য বলা হয় ফান্ডামেন্টাল ল,
এর মেন কারণ হচ্ছে এই যে এফ ইকুয়াল টু এম এ লটায় যে ফোর্সটা আছে, এই ফোর্সটা কি ফোর্স? নিউটনস এতই ভালো বুদ্ধি, এতই ভালো ইন্টেলিজেন্ট একজন সায়েন্টিস্ট ছিল যে এফ ইকুয়াল টু এম এ বলছে, অর্থাৎ কি বলছে, কোনো একটা এম ভরের বস্তুর উপর, অবজেক্টের উপর যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি সেটার অ্যাক্সিলারেশন কত হবে এ, কিন্তু বলে নাই কি ধরনের ফোর্স অ্যাপ্লাই করছি। সেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হতে পারে, সেটা কোনো চত্থাপ্পড় হইতে পারে, সেটা কোনো ধাক্কা দেওয়া ফোর্স হতে পারে, কি ফোর্স হবে এখন, ফ্রিকশন ফোর্স, অনেক কিছু ফোর্স হতে পারে, কিন্তু এটা কি ফোর্স বলে নাই। তাহলে বলছে কোনো একটা মাসি অবজেক্টকে যদি অ্যাক্সিলারেট করতে লাগে তাহলে ওর মধ্যে কি করতে লাগবে, একটা ফোর্স দিতে লাগবে, এফ ইকুয়াল টু এম। তাহলে এই ফোর্সটা কি হবে সেটা বলে নাই, যেহেতু এটা একদম একটা দিছে যে গেস করে নাও, তোমরা একটা সিস্টেম দেখো, সেই সিস্টেমটাকে অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে ফোর্সটা কত হবে সেই ফোর্সটা তোমরা লেখো। তার জন্য এই ফোর্সটা, এই যে ফর্মুলা, এটাকে কি বলি, ফান্ডামেন্টাল ল। এটার কোনো একটা নির্দিষ্ট ফোর্স বলে নাই, ফান্ডামেন্টালি একটা ইউজ করতে পারি। সো এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা কি বলছি, যে কোনো একটা অবজেক্ট নিতাম, এবার অবজেক্টটা বা যে কোনো একটা সিস্টেম নিতাম, সেটার মধ্যে রেজাল্টেন্ট ফোর্স বের করতাম, রেজাল্টেন্ট ফোর্স করে এই এক্সপ্রেশনের মধ্যে বসায় দিতাম, এই এক্সপ্রেশনের বসায় দেওয়ার পর এক্সপ্রেশনটা সলভ করতাম কেমন করে, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তার জন্য এটা কি হচ্ছে, এফ ইকুয়াল টু এ মানে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে ডি টু এক্স বাই হচ্ছে ডিটি স্কোয়ার, দ্যাট ইজ এক্স পজিশন টি টাইম। অর্থাৎ কোনো একটা অবজেক্টের বা কোনো একটা সিস্টেমের যদি আমরা টাইমের রেসপেক্টে ওর পজিশন জানি, তাহলে সেই সিস্টেমটার একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো, এবং এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করতে পারবো, তাহলে ওই সিস্টেমটার বা ওই পার্টিকেলটার সম্বন্ধে সমস্ত ইনফরমেশন পাওয়া যাব। এই জিনিসটা যদি কেউ বুঝতে না পারিস, একটু ভালো করে শোন, যে তোদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, স্যার দাদা, যে কোনো একটা পার্টিকেলের পজিশনের রেসপেক্টে টাইম পাইলে ওই পার্টিকেলটার সমস্ত ইনফরমেশন কেমন করে পেতে পারি। এর কারণটা বোঝার চেষ্টা কর। এর কারণটা একদম সিম্পলিস্টিক কারণ কি, সাপোজ তুই কি করছিস, কোনো একটা ডাটা নিছিস, যে তোর তোর একটা কিছু জিনিস আছে, একটা বল আছে, ওকে, বা এমন কিছু আছে, যে জিনিসটা কি করছিস তুই টাইমের রেসপেক্টে দেখতেছিস কোথায় থেকে কোথায় থেকে কোথায় থেকে কোথায় কখন যাইতেছে, ওকে। তাহলে তুই এমন একটা কি পেলি, ডাটা পাইলি, সবগুলো ডাটা পুট করলি, এমন একটা পাইলি, অর্থাৎ তুই পজিশন পাইলি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে পজিশন পাইলি উইথ রেসপেক্ট টু টাইম, যখন অর্থাৎ সরি এটা টাইমের, ওকে, পজিশন পাইলি উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট ইজ টি ইকুয়াল টু 1 সেকেন্ডে এখানে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে এখানে, টি ইকুয়াল টু 3 সেকেন্ডে এখানে, টি ইকুয়াল টু 4 সেকেন্ডে এখানে, টি ইকুয়াল টু 5 সেকেন্ডে এখানে, এমন ধরনের কিছু একটা ইনফরমেশন পাইলি। তো যখনই তুই পজিশন উইথ রেসপেক্ট টু টাইম পাইলি, অর্থাৎ তুই একটা যদি গাড়ি দেখিস, সেই গাড়ির একটা এক্সপ্রেশন পাইলি, সাপোজ এমন একটা এক্সপ্রেশন পাইলি, এক্স ইকুয়াল টু কত হচ্ছে 3t স্কোয়ার প্লাস টি প্লাস 1, অর্থাৎ টি ইকুয়াল টু 1 সেকেন্ডে কোথায় থাকবে, টি ইকুয়াল টু 5 সেকেন্ডে কোথায় থাকবে, টি ইকুয়াল টু 10 সেকেন্ডে কোথায় থাকবে, তুই আগে থেকে সবকিছু প্রেডিক্ট করতে পারবি যদি এদের এক্সপ্রেশনটা জানিস, ওকে। তাহলে যখনই আমরা পজিশন টাইমের একটা নির্দিষ্ট টাইমে বা টাইমের রেসপেক্টে পজিশন পাওয়া যায় ওই সিস্টেমটার, তাহলে সব ইনফরমেশন পাই কেমন করে, কারণ একবার যখন পজিশন আর টাইম পাইলি, তারপরে পজিশনকে টাইম দিয়ে ভাগ করে দে, পজিশনকে টাইম দিয়ে ভাগ করে দিলে কি পাবি, তুই ভেলোসিটি পাবি, কারণ ভি ইকুয়াল টু কত হয়, ডিএক্স বাই ডিটি। আবার ভেলোসিটিকে টাইম দিয়ে ভাগ করে দে, অ্যাক্সিলারেশন পাওয়া যাবে, অ্যাক্সিলারেশনকে যে পার্টিকেলটা যাচ্ছে ওর কিছু একটা মাস আসবে, সেই অ্যাক্সিলারেশনটাকে কি দিয়ে করছে, মাস দ্বারা মাল্টিপ্লাই করে দে, তাহলে ফোর্স পাওয়া যাবে। আবার এই যে ভেলোসিটি পাইলি, ভেলোসিটিকে মাস দ্বারা মাল্টিপ্লাই করে দে, মোমেন্টাম পাওয়া যাবে। এই যে অ্যাক্সিলারেশন, তারপরে হচ্ছে মোমেন্টাম আসে গেল, তারপরে ভেলোসিটি পাইছিস, ভেলোসিটির সঙ্গে হাফ এমভি স্কোয়ার করে দে, তাহলে কি আসবে, কাইনেটিক এনার্জি আসবে, পোটেনশিয়াল এনার্জি, ওকে, এমজিএস করে দিলে পোটেনশিয়াল এনার্জি পাওয়া যাবে। তো সমস্ত ইনফরমেশন পাচ্ছি, কারণটা তোর ক্লাসিক্যাল জগতে কি লাগে, তোরা ভাব ক্লাস 11 অব্দি 12 অব্দি কি পড়াশোনা করছিস, ক্লাস 11 অব্দি এটাই পড়াশোনা করছিস না, একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা থাকলে তোরা একটা পয়েন্ট অবজেক্ট হিসেবে কল্পনা করে নিস, তারপরে ওটাকে কি করি, ফ্রি বডি ডায়াগ্রাম সলভ করে রেজাল্টেন্ট ফোর্স বের করিস, রেজাল্টেন্ট ফোর্স বের করলে দ্যাট ইজ হচ্ছে পজিশনের রেসপেক্টে টাইম পাইলি। এবার যখন পজিশন টাইমের রেসপেক্টে পজিশন পাইলি, টাইমের রেসপেক্টে পজিশন পাওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে ভেলোসিটি গেল, ভেলোসিটি বের করতে দেয়, অ্যাক্সিলারেশন বের করতে দেয়, মোমেন্টাম বের করতে দেয়, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ওকে, ফোর্স, এগুলোই তো বের করতে দেয়, আর কি বের করতে দেয়, আর তো দেয় না। অর্থাৎ ক্লাস 11 অব্দি যা কিছু পড়াশোনা করছিস তোদের এইখানেই হচ্ছে সামারি হয়ে গেল। এটাই হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, এটাই হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। সো আমাদের নিউটনস লটাই এত সুন্দর একটা ল, যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল ল। এই ফান্ডামেন্টাল লটা যে কোনো সিস্টেমের
শুধু আমার রেজাল্টেন্ট ফোর্স লাগে। রেজাল্টেন্ট ফোর্স বের করার পর সেটা যদি নিউটন সেকেন্ড লতে আমরা ইউজ করে দেই, আমরা সেই ল থেকে ওই পার্টিকেলের সমস্ত ইনফরমেশন এ টু জেড ক্যালকুলেশন করতে পারবো। তো এই জিনিসটা যখনই হইল, মানুষ খুশি হয়ে গেল যে ইয়েস, আমাদের নিউটন স্যার নিউটন সেকেন্ড ল দিছে, যে কোনো সিস্টেম পাবো, সেই সিস্টেমের আমরা কি করব, জাস্ট রেজাল্টেন্ট ফোর্স বের করব, রেজাল্টেন্ট ফোর্স বের করার পর কি করব, অ্যাপ্লাই করব, তারপর সিস্টেমটা সম্বন্ধে যে সমস্ত ইনফরমেশন লাগে সব ইনফরমেশন ক্যালকুলেশন করে নেব। ওকে, এই অবধি সবাই একদম মস্তিতে ছিল, আনন্দ করতেছিল, ঘুরে বেড়াইতেছিল, একদম ঘুমাইতেছিল, রিল্যাক্স। খালি মানুষ করতেছিল কি, বিভিন্ন সিস্টেম নিচ্ছিল, সেই সিস্টেমে রেজাল্টেন্ট ফোর্স ক্যালকুলেশন করতেছিল, তারপরে নিউটনস লতে বসাচ্ছিল, বাস ধীরে 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 সবকিছু হচ্ছিল। কিন্তু এই যে নিউটনস ল দিয়া যখন ওভার কনফিডেন্স হয়ে গেল, ওকে, তখনই আসলো একটা প্রবলেম। কেমন ধরনের প্রবলেম, যে এই নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে নিউটন যে লটা আছে, এইটা কি বলতো সিঙ্গেল পার্টিকেলের জন্য ভালো, বা যদি টু বডি সিস্টেম হয় সেটাকে রিডিউস করে ওয়ান বডি সিস্টেম করার জন্য ভালো। কিন্তু ছোটবেলার একটা গল্প বলি। ছোটবেলায় অনেকেই মার্বেল খেলছিস, কেউ খেলছিস না সারাদিন গেমেই খেলিস মোবাইল থেকে? ওকে, যারা যারা মার্বেল টার্বেল খেলছিস বা খেলা দেখছিস, তুই ভাব আমরা তো ছোটবেলায় অনেক মার্বেল খেলছিলাম, আমাদের গল্পটাই বলতেছি। ওকে, তো ছোটবেলায় মার্বেল খেলার সময় হাতের মধ্যে 50টা মার্বেল আছে সাপোজ, এবং 50টা মার্বেল এমন করে ছাড়াই দিলাম, তাহলে আমাদের সিস্টেম অফ পার্টিকেলস আসলো না, এখানে 50 মার্বেলস আসলো। ওকে, এই 50 মার্বেলস যখনই আসলো, 50 মার্বেলস এর জন্য দেখ আমি কি করলাম, এমন করে ছাড়াই দিলাম 50 মার্বেলস। যখনই 50 মার্বেল ছাড়াই দিলাম, প্রত্যেকটা মার্বেলের জন্য 3 ডাইমেনশনালে এক্সপ্রেশন কয়টা হবে? 3টে এক্সপ্রেশন হবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসে। তাহলে এমন আমি 50টা মার্বেলস আসছি, তাহলে 50টা মার্বেলস এর জন্য 3টে করে ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন, দ্যাট ইজ টোটাল ইকুয়েশন কত আসবে, নাম্বার অফ ইকুয়েশন 150। ওকে, 150। তাহলে এবার 150টা ইকুয়েশনস আমাকে কি করতে লাগবে, সলভ করতে লাগবে, ইকুয়েশন সলভ করতে লাগবে। এবার ভাব, এই যে এইখানে কতটা ইকুয়েশনস আসবে, এই ইকুয়েশনে বারবার 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 ভ্যালু বসাবি, 50টা মার্বেল এমন করে ছাড়ছিস, তার জন্য হচ্ছে 150টা ইকুয়েশন সলভ করতে লাগবে। এবার আমি তো তোদের 50টা মার্বেলের এক্সাম্পল দিলাম, তুই ভাব তো আমরা কি জানি যে কোনো এক মোলের ভিতরে কতগুলো পার্টিকেল থাকে, কতগুলো অণু থাকে, কতগুলো মলিকুল থাকে। এক মোলের ভিতরে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটম থাকে। এবার অ্যাভোগাড্রো নাম্বার দ্যাট ইজ কত হচ্ছে, অর্ডার অফ 10⁻23। তাহলে 10⁻23 অর্ডারের এক মোলের ভিতরে আছে। তোরা একবার ভাব, খালি ভিজুয়ালাইজেশন কর, এক মোলের মধ্যে 10⁻23 আছে, 3 ডাইমেনশনালে দেখ 3n। এটাকে এত সংখ্যক তোদের কাছে কি আছে, ইকুয়েশন আছে। এতগুলো ইকুয়েশনকে তুই কেমন করে এখন সলভ করবি? হাতে হাতে ধরে ধরে ইকুয়েশন সলভ করা স্টার্ট করছিস। এতগুলো ইকুয়েশন যদি সারাদিন হাতে ধরে সলভ করিস, তোরা দেখবি যে যখন পিএইচডি করবি, রিসার্চ পেপার ছোটবেলা থেকে কি করলি, মাস্টার্স করে পিএইচডি তে জয়েন করলি, পিএইচডি করে তুই একটা সিস্টেম অফ পার্টিকেলস নিলি, সেই সিস্টেম অফ পার্টিকেলসটার ইনফরমেশন বের করবি। এবার বের করার জন্য কি করতে লাগবে, এই ইকুয়েশনটা সলভ করতে লাগবে। এই ইকুয়েশন কতগুলো হয়েছে, এত অর্ডারের। তুই সলভ করতেই আসিস, সলভ করতে আসিস, তোর ছেলে হচ্ছে, তোর মেয়ে হচ্ছে, তোর দাদু দিদা ঠাকুরদাদা বা তার ছেলে তার মেয়ে, যতদিন বাইচে আসিস তুই সলভ করতেইছিস, তবু ইকুয়েশন সলভ করা শেষ হবে না। তো এতগুলো এক্সপ্রেশন হবে। তাহলে কোশ্চেন আসে তখন যে আমি সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে নিউটনস ল তো ইউজই করতে পাইতেছি না, তাহলে কি করি? তখন মানুষ বুদ্ধি দিল, ঠিক আছে, এতগুলা ইকুয়েশন ইন্ডিভিজুয়ালি করার থেকে এমনটা কেন করতে পারিস না, আমাদের ম্যাক্সিমাম ডাইমেনশন কত, 3 ডাইমেনশন। তাহলে কি করি, যে তোর কাছে যদি এই আমি 50টা মার্বেলের এক্সাম্পল দিচ্ছি, এটা বুঝতে তোদের সুবিধা হবে। 50টা মার্বেল ছিল, তো 50টা মার্বেল যখন ফেলছিস, ম্যাক্সিমাম তো 3 ডাইমেনশনালে এক্স ওয়াই জেড অ্যাক্সিসে গিয়েছে। তাহলে প্রতিটা মার্বেলের জন্য ইন্ডিভিজুয়ালি ফোর্স বের কর, তারপর প্রতিটা মার্বেলের জন্য ফোর্স বের করে along x axis ফোর্স রেজাল্টেন্ট ফোর্স বের কর, along y axis রেজাল্টেন্ট ফোর্স, along z axis রেজাল্টেন্ট ফোর্স বের কর। তাহলে এক্স ওয়াই জেড অ্যাক্সিসে যদি রেজাল্টেন্ট ফোর্স বের করতে পারিস, তাহলে রেজাল্টেন্ট কয়টা ইকুয়েশন আসবে, 3টে এক্সপ্রেশন আসবে। ওকে, 50টা মার্বেল থেকে 50টা মার্বেলের ধরে নে হচ্ছে 20টা এক্স অ্যাক্সিসে গেছে, আর কিছু হচ্ছে ওয়াই অ্যাক্সিসে গেছে হচ্ছে 10টা, আর 20টা হয়তো জেড অ্যাক্সিসে গেছে।
তাহলে এই দিকের 20টা মিলে হচ্ছে টোটাল ফোর্স কত হচ্ছে ওইটা বের কর, ওই দিকের 20টা মিলে টোটাল ফোর্স বের কর, আর হচ্ছে জেড অ্যাক্সিসের টোটাল ফোর্স বের কর 10টা মিলে, তাহলে 3টে এক্সপ্রেশন পাবি, সেই এক্সপ্রেশন সলভ করবি। কিন্তু এইখানে একটা আসে ট্রিকি জিনিস। কি জিনিস? এই যে ফোর্স যে কথা বলতেছি না, ফোর্স একটা খুবই বিউটিফুল জিনিস। কি জিনিস? বল বল সবাই। ফোর্সের সব থেকে সুন্দর যে কি জিনিস যেটা আমাদের মাথা নষ্ট করে দেয়, সেটা ফোর্সের কি আছে? ডিরেকশন আছে। ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। এবার বস, ফোর্স যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে যখন ফোর্স রেজাল্টেন্ট ফোর্স বের করতে যাবে, ফোর্স একটা কি হচ্ছে, এর যে রেজাল্টেন্ট ফোর্স হবে সেটা হচ্ছে ভেক্টোরিক্যাল সাম হবে। এবার ভেক্টোরিক্যাল যদি সাম হয়, প্রত্যেকটা ডিরেকশন আসবে কি আসবে না। এবার তুই ভাব, এমন করে ঢিল মারছিস তুই, মার্বেল গুলো আমাকে দিলি, মার্বেল গুলো দিলে কোন দিকে কোন মার্বেল যে ছড়ায় পড়ছে সেগুলার প্রত্যেকটার আলাদা আলাদা করে ডিরেকশন খুঁজতে লাগবে, এবং ডিরেকশন করে কত অ্যাঙ্গেলে গেলে ওগুলা বের করতে লাগবে। বের করার পর তারপরে রেজাল্টেন্ট ফোর্স বের করবি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসে, তারপরে এটা সলভ করবি। এবার এটা তো আরো বেশি ঝামেলার, প্রত্যেকটার অ্যাঙ্গেল বের করতে লাগবে। আমি এখানে 50টা মার্বেলের কথা বললাম, 50 মার্বেল ইজি, কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার অফ মার্বেল, গেল মাথা নষ্ট। এবার মানুষের মাথা একদম চক গাছের মতো হয়ে গেল। কি করব? কি আছে বুদ্ধি? কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? তখন মানুষ আসলো যে যখনই প্রবলেমে পড়ি, ঠান্ডা মাথায় ভাবলে তোরা সলিউশন খুঁজে পাবি। যেমন ফিজি ইজি, ঠান্ডা মাথায় ভাবলে ইজিলি সলিউশন পাবি। তার জন্যই আমি আসি, আমরা আসি, মানুষ আসি। ঠিক আছে, মানুষের এটাই কাজ, মানুষের ব্রেন সব থেকে ইম্পর্টেন্ট এই জন্যই যে যখনই প্রবলেমে বলি ঠান্ডা মাথায় ভাব, সলিউশন হয়ে যাবে। ওকে, এবার দেখ তাহলে কি সুন্দর জিনিসটা আসলো বলতো এখানে, যে কি একটা সুন্দর প্রবলেমের মধ্যে আটকায় গেছি, যে এতগুলো এক্সপ্রেশন সলভ করাও কঠিন জিনিস, আবার রেজাল্টেন্ট ফোর্স বের করে সলভ করব, সেটার ডিরেকশন নেওয়াও কঠিন জিনিস। তাহলে মানুষ আসলো যে আমরা 3টে এক্সপ্রেশন দিয়ে সলভ করতে পারি শুধু ডিরেকশনের প্রবলেম, তাহলে ডিরেকশনের প্রবলেম সলভ করার জন্য কি করা যায়? সাইন্টিফিক বুদ্ধি খাটাও। যে ডিরেকশনের প্রবলেম সলভ করার জন্য একটাই সব থেকে ভালো বুদ্ধি, এমন কোনো কোয়ান্টিটি নাই যেটা ভেক্টর কোয়ান্টিটি হবেই না। আমার উদাহরণ কি হবে? একটা সিস্টেমের ক্ষেত্রে সব থেকে এমন একটা সুন্দর জিনিস বল যেটা ভেক্টর কোয়ান্টিটি না, সেটা কি? এনার্জি। তখন মানুষ বলল ঠিক আছে, আমরা তাহলে এনার্জির রেসপেক্টে পড়াশোনা করবো। পুরো পড়াশোনা এতদিন আমরা ফোর্সের রেসপেক্টে পড়ছি, ফোর্স ভেক্টর কোয়ান্টিটি আমাদের জ্বালাচ্ছে, তার মানে কি করব, আমরা এমন একটা কোয়ান্টিটি খুঁজবো যেটা স্কেলার কোয়ান্টিটি, যেটার মধ্যে ডিরেকশন নাই, ডিরেকশন নিয়ে ঝামেলা করে না। তার মানে তখন মানুষ খুঁজে বের করলো যে ঠিক আছে, আমরা একটা এনার্জি কাজ, একটা কোয়ান্টিটি নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে এনার্জি। এরপরে বিভিন্ন সায়েন্টিস্ট আসলো, বিভিন্ন কাজ করা শুরু করলো। ডিয়ালাম্বার্ট একজন বিখ্যাত সায়েন্টিস্ট, ল্যাগারেন্স, হ্যামিল্টনিয়ান, ওকে, এমন বড় বড় সায়েন্টিস্ট আসলো, যে সবাই বললো যে ঠিক আছে, ক্লাসিক্যাল মেকানিক্স নিউটনস ল পড়ছিলাম এতদিন, নিউটনসকে আমরা হচ্ছে প্রণাম জানাই, অনেক ভালো কাজ করে থুয়ে গেছে, কিন্তু সিস্টেম অফ পার্টিকেল সলভ হচ্ছে না নিউটনসের ইকুয়েশন দ্বারা। তাহলে আমরা কি করি? ক্লাসিক্যাল মেকানিক্সটাকে নতুন ভাবে পড়ার চেষ্টা করি সিস্টেম অফ পার্টিকেলস এর জন্য, যেখানে আমরা ফোর্স নিয়ে কথা না বলে এনার্জি নিয়ে কথা বলবো। তখন ঠিক করলো ঠিক আছে, চলো এনার্জি নিয়ে কথা বলি। এবং তখন এনার্জি নিয়ে পড়াশোনা করার জন্য আসলো নতুন মেকানিক্স, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স, বা অনেকে বলি ল্যাগ্রাঞ্জিয়ান এন্ড হ্যামিল্টনিয়ান মেকানিক্স। সো নতুন একটা মেকানিক্সের প্রবলেম থেকে নতুন সলিউশন আসলো, এবং নতুন একটা টপিকের জন্ম নিল, সেটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স। অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স। আজকের পড়াতে কিন্তু এমন গল্পই হবে, কিন্তু মজাদার গল্প। একবার শোন, তাহলে পুরো জিনিসটা তোদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখবি কোয়ান্টাম মেকানিক্স আর কিচ্ছু কঠিন লাগতেছে না। ওকে, অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স। এই যে ক্লাসিক্যাল মেকানিক্স, যেখানে নিউটন যখন পড়াশোনা করছিলাম ক্লাসিক্যাল মেকানিক্স, প্রথমে যেটা স্টার্ট করছিলাম, যেটাকে আমরা কি দিছিলাম বলতো? নিউটোনিয়ান মেকানিক্স। নিউটোনিয়ান মেকানিক্স। এই নিউটোনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে মেন যে ফর্মুলা ছিল নিউটনস ফর্মুলা, নিউটনস মোশনস ল। ওকে, নিউটনস ল হচ্ছে মেন ছিল। এবার অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স, যেটা আমরা এনার্জি রেসপেক্টে পড়বো, সেটাই হচ্ছে দুইজন সায়েন্টিস্ট মেন এক্সপ্রেশন দেয়, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ অ্যান্ড হ্যামিল্টনিয়ান। তার জন্য এই মেকানিক্সকে বলি ল্যাগ্রাঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান মেকানিক্স। ওকে, ওইখানে
নিউটন স্যারের ল দ্বারা সবকিছু করছিলাম, তার জন্য নিউটনিয়ান মেকানিক্স বলি বা ক্লাসিক্যাল মেকানিক্স বলি। এখানে ল্যাগ্রাঞ্জ অ্যান্ড হ্যামিল্টনিয়ানের ইকুয়েশন অফ মোশন দ্বারা পড়াশোনা করি, তার জন্য এটার নাম ল্যাগ্রাঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান মেকানিক্সও বলি, যেটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স। তাহলে এটা হচ্ছে কিসের রেসপেক্টে পড়াশোনা করি? ফোর্সের রেসপেক্টে বেশিরভাগ পড়াশোনা করি, আর এটা হচ্ছে এনার্জির রেসপেক্টে পড়াশোনা করি। এবার আসলো ল্যাগ্রাঞ্জিয়ান আসে বললো ঠিক আছে এনার্জি নিয়ে পড়াশোনা করতেছি, তো যে কোনো সিস্টেমের ক্ষেত্রে এনার্জি কি হয়? মেকানিক্যাল এনার্জি যদি দেখি দুই ধরনের, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা পোটেনশিয়াল এনার্জি। এবার ল্যাগ্রাঞ্জ বললো আমি একটা এক্সপ্রেশন যেই দেখে নেই ল্যাগ্রাঞ্জ ইকুয়াল টু কত হবে? কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। এই কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি এই দুটার এটার মাইনাসকে কি বলি আমরা? ল্যাগ্রাঞ্জ। এবং ল্যাগ্রাঞ্জ একটা সুন্দর এক্সপ্রেশন দেয় যেটা ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন বলি। ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন সেটা কি? ডি ডিটি অফ ওকে ডেল এল বাই ডেল কিউ কে ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়াল টু 0। এটা একটা এক্সপ্রেশন দেয় দেখি, যেটাকে বলি ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন। তাহলে ল্যাগ্রাঞ্জ বলে যে তোরা কোনো একটা সিস্টেমের কাইনেটিক এনার্জি বের কর মাইনাস পোটেনশিয়াল এনার্জি বের কর, এই দুটো যেটা পাবি ওটাকে ল্যাগ্রাঞ্জ বলি, এটাকে ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশনে বসায় দেয়, তারপর সেটাকে সলভ কর, ইজিলি হয়ে যাবে। এবং পরবর্তীতে হ্যামিল্টন আসে, হ্যামিল্টন এসে বলে যে তোরা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি দুইটা নিয়ে একটা জিনিস বের কর, যেটাকে কি বলি? টোটাল এনার্জি বা হ্যামিল্টন। এই যে টোটাল এনার্জি বা হ্যামিল্টন আছে সেটা একটা নতুন হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন দেয়, এবং হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশনে বসায় সলভ করবি, ওই সিস্টেমটার সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। ওকে, আর একটা জিনিস মাথায় রাখিস, এই যে ল্যাগ্রাঞ্জ ভাইসেপ ছিল, ল্যাগ্রাঞ্জ ভাইসেপের যে এল ছিল সেই এলটা হচ্ছে কি সের উপর ডিপেন্ড করতো? ওর যে কোঅর্ডিনেট আছে কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করতো, এটা জিনিস মাথায় রাখবি। ওকে, কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করতো ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন। তাহলে কোঅর্ডিনেট আর হচ্ছে ভেলোসিটির উপর ডিপেন্ড করতো। ওকে, এটাকে জেনারেলাইজড কোঅর্ডিনেট বলে, এটাকে জেনারেলাইজড ভেলোসিটি বলে। আর হ্যামিল্টনিয়ান যে ভাইসেপ ছিল, হ্যামিল্টনিয়ান ভাইসেপের যে হ্যামিল্টন আছে বা টোটাল এনার্জি আছে টি প্লাস বি, এটা ডিপেন্ড করতো, এটা হচ্ছে কোঅর্ডিনেট এবং এটার হচ্ছে মোমেন্টাম, জেনারেলাইজড কোঅর্ডিনেট অ্যান্ড জেনারেলাইজড মোমেন্টামের উপর ডিপেন্ড করতো। ওকে, এবং এদের যে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন এন্ড ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন দিছে, সেই ইকুয়েশন অফ মোশন গুলো যদি বসায় দেই আমরা যে কোনো সিস্টেম অফ পার্টিকেলস আমরা সমস্ত ইনফরমেশন পাবো। এবার তোদের একটা কোশ্চেন আসতে পারে যে স্যার নিউটনসের প্রবলেম কি ছিল? নিউটনসের প্রবলেম ছিল ওখানে তো এই সিস্টেম অফ পার্টিকেলস নিয়ে মেনলি ফোর্সের নিয়ে প্রবলেম, ওটাকে আমরা প্রবলেম সলভ করার জন্য কিছু এনার্জি রেসপেক্টে পড়তেছি যাতে হচ্ছে ডিরেকশন আউট হয়ে যায়। এইখানে আইসাও আমাদের কি লাগতেছে যদি দেখিস, তাহলে ল্যাগ্রাঞ্জ বের করার জন্য আমাদের কি লাগতেছে? পজিশন আর ভেলোসিটি। তাহলে পজিশন উইথ রেসপেক্ট টু যদি টাইমেই লাগে, বা এইখানেও দেখতে পাচ্ছিস যে কি পজিশন আর মোমেন্টাম, এগুলাই যদি লাগে তাহলে নিউটনিয়ান মেকানিক্স দিয়ে করতে পারতাম। কিন্তু ওইখানে মেন যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স একটা সিস্টেম অফ একটার জন্য ভালো, একটা পার্টিকেলের জন্য খুবই সুবিধাজনক, কিন্তু সিস্টেম অফ পার্টিকেলস এর জন্য এন নাম্বার অফ পার্টিকেলস এর জন্য হচ্ছে আমাদের অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স বা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স খুবই ইম্পর্টেন্ট। কারণটা যে আমাদের নিউটনিয়ান মেকানিক্স ছিল সেই নিউটনিয়ান মেকানিক্সটা ছিল হচ্ছে এক্স ওয়াই জেড নর্মাল কোঅর্ডিনেট সিস্টেমের উপর, কিন্তু আমাদের অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স তোরা যারা পড়াশোনা করতেছিস জানিস যে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এটা আছে জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজড মোমেন্টাম, জেনারেলাইজড ভেলোসিটি, অর্থাৎ এটার পার্টিকুলার কোঅর্ডিনেট নাই, পার্টিকুলার ভেলোসিটি নেই, পার্টিকুলার কিছু নেই, জেনারেলাইজড। তার জন্য আমরা কি করতে পারি? সিস্টেম অফ পার্টিকেলসকে চুটকিতেই আমরা সলভ করতে পারি, কারণ সিস্টেম অফ পার্টিকেলকে জেনারেলাইজড কোঅর্ডিনেট দিয়ে, জেনারেলাইজড মোমেন্টাম, জেনারেলাইজড ভেলোসিটি দিয়ে ইজিলি আমরা সলভ করে নিতে পারি। এবং এটার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবি, এই যে হ্যামিল্টনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে আমাদের কি লাগতেছে? হ্যামিল্টনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে এটা যদি আমরা সুন্দর জিনিস দেখি, একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে মোমেন্টাম লাগতেছে। তাহলে এটা হচ্ছে মোমেন্টাম, সাপোজ এক্স অ্যাক্সিস নিলাম, আর এটা হচ্ছে পজিশন। এই যে মোমেন্টাম আর পজিশন যদি জানা থাকে তাহলে কি হচ্ছে, ইজিলি আমরা হ্যামিল্টনিয়ান মেকানিক্স সলভ করে আমরা সমস্ত ইনফরমেশন পাই যাব। এই যে মোমেন্টাম আর পজিশন এটাকে বলা হয় ফেস স্পেস, এবং এর ফলে যে পার্টটা পাই তাকে আমরা বলি ফেস স্পেস ট্র্যাজেক্টরি। তাহলে যখনই কোনো একটা সিস্টেমের ফেস স্পেস দ্যাট ইজ ওর আমরা পজিশন রেসপেক্টে মোমেন্টাম পাওয়া যায়, তখন আমরা কি করতে পারি? হ্যামিল্টনিয়ান মেকানিক্স ইউজ করতে পারি, এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্সের সাহায্যে সমস্ত ইনফরমেশন আমরা সিস্টেম অফ পার্টিকেলস এর বের করতে পারি। ওকে,
আর এটার জন্য যেটা পাইলাম ওটাকে ফেস স্পেস বলতেছি, আর এটা ট্রাজেক্টরি ফেস স্পেস ট্রাজেক্টরি বলি। যদি একবার তোরা ফেস স্পেস পাওয়া যাস, তখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের দ্বারা আমরা কি করতে পারি, সিস্টেম অফ পার্টিকেলস এর সমস্ত ইনফরমেশন বের করতে পারি। যত সিস্টেম যত পার্টিকেলস থাকে, এন নাম্বার অফ পার্টিকেলস, সবগুলোর ক্ষেত্রেই আমরা কি করতে পারি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর বিভিন্ন ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো ইউজ করব এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর সাহায্যে কিন্তু আমরা সমস্ত ইনফরমেশন A to Z ইনফরমেশন বের করে নিতে পারবো। ওকে, যখন তোদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়াবো ডিটেলসে, তখন বোঝাবো ফেস স্পেসের ইম্পর্টেন্স কি জিনিস, ফেস স্পেস নিয়ে ডিটেলসে পড়বো তখন, ফেস স্পেস এত সুন্দর জিনিস। ওকে, তো এখন অবধি হইলো যে মানুষ ভাবলো যে কি সুন্দর বুদ্ধি, যে যখনই কি আসবে একটা পার্টিকেল নিয়ে আসবে, তখন আমরা নিউটনস এর ইকুয়েশন অফ মোশন ইউজ করবো, নিউটনস ল দিয়ে একটা পার্টিকেল ইউজ করে দেবো। যখন সিস্টেম অফ পার্টিকেলস আসবে, তখন কি করবো, সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স এর যে ল্যাগ্রাঞ্জিয়ান এন্ড হ্যামিল্টনিয়ান এর ইকুয়েশন অফ মোশন আছে, সেটা দিব, সেটা দিয়ে আমরা সলভ করে দেবো, বাস হয়ে গেল। এবং এটার ক্ষেত্রে যে কোনো একটা পার্টিকেল যখন, এগুলোর ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই যে সিস্টেম অফ পার্টিকেলস এর কথা বলতেছি হ্যামিল্টনিয়ান আর ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সে, কত ইজিলি সলভ করা যায়। যদি হচ্ছে এক্স ওয়াই জেড এ থাকে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করবে। যদি সাপোজ একটা প্লেনের মধ্যে ঘুরতেছে, তাহলে কি করবি তুই, হচ্ছে পোলার কোঅর্ডিনেট ইউজ করে দিবি, তাহলে ইজিলি সলভ করা যায়। যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কাইনেটিক এনার্জি কত হয়, কাইনেটিক এনার্জি হাফ এম এক্স ডট স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার, এমন করে বের করে দিবি। ঠিক আছে, তো কাইনেটিক এনার্জি পাওয়া গেলি, এখানে পোটেনশিয়াল এনার্জি বের করবি। তুই ল্যাগ্রাঞ্জিয়া করতে চাইলে ল্যাগ্রাঞ্জিয়া করতে পারিস, হ্যামিল্টনিয়ান দিয়া প্রবলেম সলভ করতে চাইলে হ্যামিল্টনিয়ান দিয়া প্রবলেম সলভ করতে পারিস। ওকে, তো যা হয়, এত কিছু যখন পাওয়া গেল, মানুষের এবার একদম কনফিডেন্স আপার লেভেলে। ওকে, আমাদের সমস্ত কিছু চলে আসছে, কারণটা একটা পার্টিকেলতে আমরা নিউটনস ল ইউজ করে দেবো, সিস্টেম অফ পার্টিকেলস দে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স ইউজ করে দেবো। একদম মানুষ এবার একদম শান্তিতে ঘুমাচ্ছে, বলে আমরা সমস্ত কিছু পাওয়া গেছি, এবার কি দিবি, সব সিস্টেম অফ পার্টিকেলস সলভ করে দেবো। ওকে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স জানি, ওটার সাহায্যে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান জানি, ওটার সাথে সব সলভ করে দেবো। ওকে, তাহলে একটা দে, অসংখ্য পার্টিকেল দে, সবকিছু সলভ করবো। এই করতে গিয়ে মানুষের আসলে অহংকার। আর মনে রাখিস, যখনই অহংকার আসে মানুষের, তখনই পতন শুরু হয়। কারণটা অহংকার করতে নাই। এখানে একটা কথা বলে রাখি তোদের ক্ষেত্রে, মনে রাখিস, তোরা যে ফিজিক্স পড়াশোনা করতেছিস, যারা যারা এখানে জ্যামের ব্যাচের স্টুডেন্ট আসিস, বা যারা যারা বিএসসি তে পড়াশোনা করতেছিস, তাদের সেই স্টুডেন্টদের বলি, তোরা যে পড়াশোনা করতেছিস না 11-12 যেটা পড়াশোনা করে আসছিস, ওটা তো কিছু না। এবার জ্যামের যে সিলেবাসটা শেষ করবি, সেটা আমাদের এই ফিজিক্স কি জিনিস, ফিজিক্স হচ্ছে নেচারকে দেখার একটা ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ ভাস্ট একটা জিনিস, পুরো ইউনিভার্সের সমান ফিজিক্স আছে। এই ফিজিক্সকে যদি আমি একটা সমুদ্রের জলের সঙ্গে তুলনা করি, তাহলে কি বলতো, সমুদ্রের জলের সঙ্গে তুলনা করলে তোদের যে আইআইটি জ্যামের যে সিলেবাসটা আছে, সেই আইআইটি জ্যামের সিলেবাসটা কি হচ্ছে, এক এক জগ জল বা এক বোতল জল। এই যে এক বোতল জলের সমান যতটুকু শিখবি, অতটুকু হচ্ছে তোদের জ্যামের ব্যাচের স্টুডেন্টরা শিখবি। এবার যারা নেট দিবি, তারা হয়তো একটা বড় একটা ছোট বালতির পড়া শিখবি। যারা টিএফআর ক্র্যাক করবি, টিএফআর দিবি, তারা হয়তো একটা বালতির ফিজিক্স শিখবি সমুদ্রের জলের রেসপেক্টে। তো তারপরেও এতগুলো ফিজিক্স বাকি আছে, সমুদ্রের জলের কথা ভাবে, এত ফিজিক্স বাকি আছে। সো কেউ অহংকার করিস না, যেই দিন অহংকার করবি সেই দিনেই পতন হবে। অহংকার করিস না, যেইটুক জানবি তুই মনে রাখিস, হ্যাঁ তুই জ্যামের জন্য পড়তেছিস, তোর সিলেবাস এতটুক, তোর এইটুক জানলেই কাজ হয়ে যাবে। নেটের জন্য পড়তেছিস, নেটের এইটুক সিলেবাস, এইটুক জানলেই তোর কাজ হয়ে যাবে। ওকে, টিএফআর এর জন্য এমন ধরনের কোশ্চেন এইটুক জানলেই তোর কাজ হয়ে যাবে। কিন্তু অহংকার হবি না, শেখা কোনোদিন শেষ হয় না, শিখতেই লাগবে। হ্যাঁ, আমাদের শিখতে শিখতে আমাদের নিজেদের জীবনকে উন্নত করতে লাগবে। ওই জন্য বিভিন্ন এক্সাম, আমাদের সোসাইটি যেটা জিনিস ঠিক করে রাখছে, আমাদের এডুকেশন সিস্টেম যেটা জিনিস ঠিক রাখতেছে, সেটাও আমাদের খেয়াল রাখতে লাগবে। ওই জন্য যখন জ্যামের সিলেবাস শেষ করলি, অহংকার করিস না, বলে এতটুকু শেষ করলে এতটুকু জানলাম, এটি দিয়ে কাজ হলো এবং পরবর্তীতে আর একটু শিখবো। এমন করে ধাপে 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 যতটা পাবি, যতটা জীবন বেঁচে থাকবি, শিখতে থাকবি একটু করে। সব জানতে পাবো না, আমরাও আজকে পড়াচ্ছি, আমরা সব জানিয়ে পড়াই না, যতটুকু দরকার অতটুকু জেনে পড়াচ্ছি। তারপরে আমরা প্রত্যেকদিন শিখতেছি, শিখতে শিখতে যতদিন পাবো অতদিন শিখতে থাকবো। বাট যেই দিনে অহংকার করবি, অহংকারের পতন হবেই। তার জন্য কেউ অহংকার করিস না, অহংকার না করে শেখার চেষ্টা, ঠিক আছে, ঠিক আছে। কেউ একটু ভালো করে বুঝলি, তার জন্য অহংকার করবি না, অহংকার করিস না, শেখার চেষ্টা কর। ওকে, যাই হোক, অনেক জ্ঞান দিছি, এবার আসি আমরা আছে কাজের কথায়। বেশি অহংকার না একদম মানুষকে পতন দেখায়। যখনই দেখিস না, আমরা এখন চিৎকার করতেছিলাম, আমরা মঙ্গলে যাচ্ছি, চাঁদে যাচ্ছি, এইখানে যাচ্ছি, ওইখানে যাচ্ছি। কয়দিন আগে করোনা আসলো, এতটুকু করোনা, 1 গ্রাম 2 গ্রাম করোনা,
সারা পৃথিবীতে তাবাই মাচায় দিল। করোনার জন্য মাস্ক পরে ঘরের ভিতরে কোয়ারেন্টাইনের ভিতরে থাইকা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ না করে ঘরের ভিতরে কুলো ব্যাঙের মতো পড়েছিলাম। তো সায়েন্স বহুত কিছু করে নাই, যখন এই যে বহুত কিছু করছে বলে আমরা অহংকার করছি, করোনা এসে আমাদের অকাত বোঝাই দিছে, বলে যা ঘরের ভিতরে কুনো ব্যাঙের মতো করে এমন করে পড়ে থাক, সবাই মাস্ক লাগায় থাকে একদম এমন করে বসে আছে। তো অহংকার করতে নাই, ওকে, সায়েন্স নিয়ে অহংকার করার দরকার নেই, যতটুকু শেখার দরকার শেখো, ধীরে 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 শেখার চেষ্টা করো, বাস অহংকার করো না। ওকে, বহুত জ্ঞান আছে। এবার আসি, এই যে অহংকারের ফলেই কি দেখা গেল, এই নিউটনিয়ান মেকানিক চলতেছিল, সিস্টেম অফ পার্টিকেল যাচ্ছিল, তখন মানুষের মাথায় কোশ্চেন আসলো, টিক টিক টিক, সেটা হচ্ছে তোরা দেখতে পাইতেছিস কিসের জন্য? আলোর জন্য। এবার আলো কেমন করে পাইছিস? কারেন্ট আসতেছে। কারেন্ট মানে মানুষ এবার কি করলো, সাবঅ্যাটমিক পার্টিকেলের দিকে ছোড়া শুরু করলো, অর্থাৎ ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, চার্জ পার্টিকেল নিয়ে আলোচনা করা শুরু করলো। এবার চার্জ পার্টিকেলের ক্ষেত্রে মজা কি হলো দেখতো, যে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে, ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে সবকিছু ব্যাখ্যা করা যাচ্ছিল না, এবার ব্যাখ্যা করার জন্য কি আসলো, এবার কি করলো, যে নতুন কিছু নেচার, আমাদের ফিজিক্স কি, ফিজিক্স হচ্ছে নেচারের বিভিন্ন জিনিস এক্সপ্লেন করা, তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স দ্বারা অনেক কিছু এক্সপ্লেন করলাম। কিন্তু এবার অনেকে বললো যে ঠিক আছে অনেক কিছু এক্সপ্লেন করলেন, কিন্তু এই যে বিভিন্ন লাইটিং হইতেছে, বন জঙ্গলে আগুন লাগতেছে, এখানে কারেন্ট নিয়েও তো ডিসকাস করেন একটু। ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে না হয় অনেক কিছুই করলেন, অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে অনেক কিছুই করলেন, এবার তো একটু কেউ ডিসকাস করুন যে কারেন্ট কি, চার্জ কি। তখন চার্জ নিয়ে ডিসকাস শুরু করলো, তখন দেখলো যে চার্জ একটা সুন্দর জিনিস, যে চার্জ একটা যে কোনো অ্যাটমের ইন্ট্রিনজিক প্রপার্টি। সেই চার্জ পার্টিকেলটা যদি রেস্টে থাকে, ওর চারপাশে একটা এফেক্ট তৈরি করে দেয়, যে এফেক্টের মধ্যে অন্য কোনো একটা চার্জ পার্টিকেল আসলে তার উপর একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে, ওই এফেক্টটাকে কি বলি আমরা? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, এই যে ইলেকট্রিক ফিল্ডে আসতেছে, এটা একটা রেস্টে থাকা চার্জ পার্টিকেল তৈরি করতেছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ডটা কি হয়? স্টেডি ইলেকট্রিক ফিল্ড। স্টেডি ইলেকট্রিক ফিল্ড, এইটা নিয়ে যে পড়াশোনা, এই ব্রাঞ্চটাকে কি বলি আমরা? ইলেকট্রোস্ট্যাটিক্স। ওকে, এই ব্রাঞ্চটাকে কি বলি? ইলেকট্রোস্ট্যাটিক। এবার তারপরে বললো যে চার্জ পার্টিকেলটা একদম স্মুথলি এমন করে কি করলো, হচ্ছে মুভ করা শুরু করলো, কোনো অ্যাক্সিলারেশন নাই, চুপচাপ কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। কিউ চার্জ পার্টিকেল মুভ উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। ওকে, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে মুভ করতেছে কিন্তু সময় সাপেক্ষে ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। এবার বলতো কোনো একটা তারের ভিতর দিয়ে যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায়, ওটাকে কি বলি? কারেন্ট। আর যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কি পাবো? স্টেডি কারেন্ট। এবার স্টেডি কারেন্টের জন্য ওই তারের চারপাশে একটা স্টেডি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, স্টেডি ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট ইজ টাইম ইন্ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড। ওকে, টাইম ইন্ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড। ওকে, বি ফাংশন অফ টাইম। এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড বা স্টেডি ম্যাগনেটিক ফিল্ড, এইটা নিয়ে যে পড়াশোনা করা, এই ব্রাঞ্চটাকে কি বলি আমরা? ম্যাগনেটোস্ট্যাটিক্স। এই যে ব্রাঞ্চটা, এটাকে কি বলি? ম্যাগনেটোস্ট্যাটিক্স। ওকে, এবার যে এই চার্জ পার্টিকেলটাকে কেউ তাড়া করছে, এবার কি করছে? এ হচ্ছে এমন করে ছোটা শুরু করছে, যেহেতু এমন করে ছোটা শুরু করছে, তার মানে অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল হচ্ছে, তাহলে কি হচ্ছে? কি অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল। এই যে অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল কি করে, মানে টাইম ডিপেন্ডেন্ট, ওর ভেলোসিটি টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, এর জন্য কারেন্টটা কি দেয়? একটা টাইম ডিপেন্ডেন্ট কারেন্ট দেয়, টাইম ডিপেন্ডেন্ট কারেন্ট। এই টাইম ডিপেন্ডেন্ট কারেন্ট কি করে? টাইম ডিপেন্ডেন্ট একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল কি করে? একটা টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। ওকে, দেখো কার্ল অফ ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, মাঝখানে ইকুয়াল টু আছে, তার মানে টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, অমনি আবার
টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তাহলে এটা ভাইস ভার্সা। অর্থাৎ এক জায়গাতে কি হচ্ছে, টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। এই দুটো জিনিসকে একসঙ্গে বলি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই দুটোকে একসঙ্গে কি বলি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই যে পড়াশোনাটা, এটাকে কি বলি আমরা, এই ব্রাঞ্চটাকে কি বলি, ইএমটি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। অর্থাৎ এইখানে আসলো চার্জ পার্টিকেল নিয়ে ডিসকাস করতে গিয়া রেস্টে থাকে ইলেকট্রোস্ট্যাটিক, ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করলো ম্যাগনেটোস্ট্যাটিক, অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল তো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। এই যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, এই যে সমস্ত কিছু আছে এগুলোকে এক্সপ্লেন করার জন্য আর ক্লাসিক্যাল মেকানিক্স কাজ করতেছে না, তখন এগুলাকে এক্সপ্লেন করার জন্য আসলো ম্যাক্সওয়েল, চারটে এক্সপ্রেশন দিল। সেই চারটে এক্সপ্রেশনের সাহায্যে আমরা কি করি, ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন যেগুলাকে বলি, ম্যাক্সওয়েল এর ইকুয়েশনের সাহায্যে কি করতে পারি, এগুলাকে ডিটেলসে সলিউশন করতে পারি। এবং ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন দ্বারা যখন এগুলাকে সলভ করা স্টার্ট করলাম, তখন আমরা সেখান থেকে সমস্ত ইনফরমেশন আমরা পাওয়া স্টার্ট করলাম। অর্থাৎ কতটা ফোর্স লাগতেছে, কতটা মোমেন্টাম যাচ্ছে, কতটা পয়েন্টিং ভেক্টর আছে, কতটা ফ্লাক্স আছে, সমস্ত কিছু আমরা ইনফরমেশন পাইলাম। সো মানুষ আসলো যে এবার ভাবা শুরু করলো ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে কিছু করে নেব, অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে নেব। যখন চার্জ পার্টিকেল আসবে, চার্জ পার্টিকেল দিয়ে কি করব হচ্ছে আমরা চার্জ পার্টিকেলের গল্প আসবে, যখন কারেন্টের গল্প আসবে, তখন ম্যাক্সওয়েলের এক্সপ্রেশন দ্বারা সবকিছু আমরা সলভ করে নেব। এগুলোকে কে সলভ করলো, ম্যাক্সওয়েলস। ওকে, ম্যাক্সওয়েলস। ওকে, বোর্ডে দেখা যাচ্ছে না, একবার আমি দেখে নেই, বোর্ডে দেখা যাচ্ছে তো, ইয়েস। তারা কি আসলো, ম্যাক্সওয়েলস আসলো, ম্যাক্সওয়েলস দ্বারা সলভ করা শুরু করলো। এবার মানুষ একদম কনফিডেন্ট, বলে এবার ভাঙড়া নাচো, সবকিছু হয়ে গেছে আমাদের। তখনই আসলো আর একটা গল্প, সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। এবার অনেকের কোশ্চেন আসবে, হোয়াট ইজ ব্ল্যাক বডি রেডিয়েশন? এইটা এসে আবার কি স্টার্ট করলাম। এবার এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন, এই যে নতুন নতুন কিছু জিনিস আমাদের কি আছে প্রবলেম শুরু হইলো, যে ব্ল্যাক বডি রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন পড়াশোনা করতে যাইতেছি না, তখন এই প্রবলেমগুলো দেখা গেল যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিছু জিনিস, এগুলো তো ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে কিছুই এক্সপ্লেন করা যাইতেছে না, তাহলে কিছু জিনিস ম্যাক্সওয়েল এক্সপ্রেশন দ্বারা, ম্যাক্সওয়েলস এর যে ল গুলো ছিল, ফর্মুলা গুলো ছিল, সেগুলো দ্বারা কি করতেছি আমরা সলভ করতেছি। এবার এমন করতে করতে কিছু জিনিসে গিয়ে ক্লাসিক্যাল মেকানিক্স আটকায় গেল, ব্ল্যাক বডি রেডিয়েশন টাইপের জিনিসগুলো। তখন মানুষ ভাবলো যে ক্লাসিক্যাল মেকানিক্স আর কাজ করতেছে না, ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন একটা টাইমে কাজ হারায় ফেলছে, যে ও আর কাজ করতেছে না। তখন মানুষ বুঝলো যে ক্লাসিক্যাল মেকানিক্স এর লিমিটেশনস আছে। তো এই ক্লাসিক্যাল মেকানিক্স এর লিমিটেশনস কি কি, অর্থাৎ ক্লাসিক্যাল থেকে তো আগে যাইতে লাগবে, এটাও একটা ক্লাসিক্যাল, মোটামুটি ক্লাসিক্যালেরই জিনিস। এবার ক্লাসিক্যাল থেকে আগানোর জন্য কি করতে লাগবে, এই ব্ল্যাক বডি আমাদের না বহুত বড় একটা পরীক্ষা নিছে ব্ল্যাক বডি, বলে ক্লাসিক্যালকে এক্সপ্লেন কর, ব্ল্যাক বডিকে ক্লাসিক্যাল মেকানিক্স দ্বারা এক্সপ্লেন করো, যত পারো এক্সপ্লেন করো। সবাই যায় ক্লাসিক্যাল মেকানিক্স এর ফর্মুলা লাগায় এবং ক্লাসিক্যাল মেকানিক্স দ্বারা এক্সপ্লেন করার জন্য এক্সপ্লেনই হয় না। যেমন একটা ভালো বলি ফর্মুলা, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ওয়েভ, এক্সপ্লেনই হয় না ক্লাসিক্যাল মেকানিক্স দ্বারা। তখন মানুষ আটকায় গেল, বলে ব্ল্যাক বডি রেডিয়েশনকে এক্সপ্লেনিং করতে পাইতেছি না, ক্লাসিক্যাল মেকানিক্স এর তখন লিমিটেশনস আসলো, এবং ওই লিমিটেশনস থেকে আমাদের সলিউশনস খুঁজবো, তারপরে ধীরে ধীরে কোয়ান্টাম মেকানিক্স এর আবিষ্কার হবে। দেখ কেমন করে। এবার কি হলো, ক্লাসিক্যাল মেকানিক্স এর প্রবলেম দেখা দিল। তো লিমিটেশনস গুলা কি কি, ক্লাসিক্যাল মেকানিক্স এর লিমিটেশনস একবার দেখে নেই আমরা। মেনলি দুইটা কেসে গিয়ে ক্লাসিক্যাল মেকানিক্স আটকায় গেল। একটা হচ্ছে হাই এনার্জি পার্টিকেলের ক্ষেত্রে আটকায় গেল, আর একটা খুবই সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে। অর্থাৎ যখন পার্টিকেল ছোট হইতে খুবই ছোট হইলো, তখন ক্লাসিক্যাল মেকানিক্স কাজ করে, বা পার্টিকেল গুলো খুবই স্পিডে মুভ করা শুরু করলো, তখন পার্টিকেল কাজ করে না। তখন এই দুটা লিমিটেশনস আসলো। হয় ক্লাসিক্যাল মেকানিক্স সেটা নিউটনিয়ানও হতে পারে, আবার অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সও হতে পারে। এটা লিমিটেশনস কি কি, লিমিটেশনস এর মধ্যে আসলো দুইটা কেস। একটা হচ্ছে হাই স্পিড পার্টিকেল, এই দুটো এটাই আর কাজ করতেছে না, আর একটা হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেলস, স্মল পার্টিকেলস, এগুলোর ক্ষেত্রে কাজ করতেছে না। তো এগুলো যেহেতু কাজ করতেছে না, এখানে আটকাইলো, এবং এইখান থেকে নতুন কি হচ্ছে, নতুন টপিকে স্টার্ট হলো। এটার থেকে আসলো নতুন জিনিস সৃষ্টি হলো, সেটা হচ্ছে রিলেটিভিটি।
এখান থেকে আমরা পড়ি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এসটিআর, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। ওকে, আর একটা স্মল পার্টিকেলস থেকে জন্ম নিল হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এই যে স্মল পার্টিকেল যখন সলভ করতে পারছিল না, ওখান থেকে সলিউশন হিসেবে আসলো আমাদের বের হয়ে আসলো কোয়ান্টাম মেকানিক্স। এখান থেকে আমাদের পড়া এইখানে স্টার্ট হবে। ওকে, এই যে প্লেলিস্টটা চলতেছে। এবার আসলো যে প্রথমে একটু এটা নিয়ে আলোচনা করি, হাই স্পিড পার্টিকেল মানে কি। যেমন লাইট, আর লাইট একটা এত সুন্দর ইন্টারেস্টিং জিনিস যেটা নিয়ে আমি যত কথা বলবো অতই কম হচ্ছে। মানে তোরা লাইটের মধ্যে আমাদের জীবনকে আলোকিত করার জন্য যে জিনিসটা সেটাই হচ্ছে লাইট। লাইটকে নিয়ে কি কথা বলবি, এত ইন্টারেস্টিং জিনিস, মানে যেটাই বলবি ওটাই কম। ওকে, কেন কম? এইটা হচ্ছে কি বল, দোকলাপন। কখনো ওয়েভ হিসেবে কাজ করে, কখনো কি হিসেবে কাজ করে, পার্টিকেল হিসেবে কাজ করে। তো লাইটকে নিয়ে কি কথা বলবো, লাইট একটু তোরা জানিস, চল লাইটকে নিয়ে তবু একটু কথা বলি। এত দোকলাপন কিসের জন্য, এটাই জানার চেষ্টা করবো আমরা। এই লাইট এত ইন্টারেস্টিং জিনিস, ইন্টারেস্টিং এর মধ্যে তোদের ছোটবেলার একটু 11-12 জিনিস মনে করায় দিই। 11-12 কি পড়াশোনা করতেছিস? রিফ্লেকশন, রিফ্রাকশন, এগুলা পড়াশোনা করছিস না? এই রিফ্লেকশনের ক্ষেত্রে কি হচ্ছে, এমন করে একটা ধরে নে, কাঁচের প্লেট আছে, গ্লাস প্লেটের মধ্যে লেজার লাইট মারলি। এবার লেজার লাইট মারার পর কি হচ্ছে, কিছুটা গেল, যার পর কিছুটা রিফ্লেক্টেড হলো, কিছুটা রিফ্রাক্টেড হলো। এবার কথা ঠিক আছে যে রিফ্লেক্টেড হলো, রিফ্রাক্টেড হলো, তুই ধরলি বলে কিছুটা রিফ্লেক্টেড, কিছুটা রিফ্রাক্টেড। কত বললি যে 20% রিফ্লেক্টেড, যদি গ্লাস প্লেট হয় 80% রিফ্লেক্টেড হচ্ছে, 20% রিফ্রাক্টেড হচ্ছে। ঠিক আছে, এবার তুই এটা এক্সপেরিমেন্ট করলি, তো তোকে আমি কোশ্চেন একটা জিজ্ঞেস করলাম, বললাম যে তোদের এক্সপেরিমেন্টটা কমপ্লিট? সবাই বলে ইয়েস কমপ্লিট। আমি বললাম যে কত পার্সেন্ট রিফ্লেক্টেড হলো, তুই বললি 80%, রিফ্রাক্টেড কত 20%। আমি তোকে নেক্সট কোশ্চেন করলাম যে কোন লাইটগুলো রিফ্লেক্টেড হলো আর কোন লাইটগুলো রিফ্রাক্টেড হলো, বলতো। তুই গোল গোল করে ঘোরাবি চোখ, এটা কোনো কোশ্চেন হইলো? কোনটা রিফ্লেক্টেড হলো কোনটা রিফ্রাক্টেড হলো মানে কি, বোকা কোশ্চেন। আমি বললাম না, এটা একটা কোশ্চেন, বল আমাকে কোনটা রিফ্লেক্টেড হলো কোনটা রিফ্রাক্টেড হলো। কেমন করে বুঝবি এটাই এই কন্ডিশনে রিফ্রাক্টেড হবে, ওটাই ওই কন্ডিশনে রিফ্লেক্টেড হবে? অ্যান্সার কি হবে? এইখানে গিয়ে মানুষ হয়ে গেল, বলে সত্যি তো কোশ্চেনটার কোনো অ্যান্সারই নাই। এখন অব্দি, সত্যি কথা, এখন অব্দিও কোনো আমাদের অ্যান্সার নাই যে কোন কন্ডিশনে, হোয়াট সার্কামস্টেন্সেসে আমরা বলতে পারবো এই লাইট গুলাই 100% লাইট আসছে, তো 100টার মধ্যে এই লাইট গুলাই রিফ্লেক্টেড হবে, এই লাইট গুলাই রিফ্লেক্টেড হবে। আমরা বলতে পারি না পার্টিকুলার কোন কেসের জন্য, কিসের জন্য হইতেছে, কিচ্ছু বলতে পারি না। অর্থাৎ তুই ভাব যে আমরা আইডেন্টিক্যাল এক্সপেরিমেন্ট করবো, বাট আইডেন্টিক্যাল রেজাল্ট পাবো না। হয়তো আমরা পার্সেন্টেজ ঠিক পাইতেছি, কিন্তু কোনটা এইবার XYZ যদি নাম দেই, এইবার যেগুলো রিফ্লেক্টেড হয়ে গেছে, পরের বার যে ওগুলো রিফ্রাক্টেড হইতেছে না, কেমন করে জানবো? অর্থাৎ আইডেন্টিক্যাল এক্সপেরিমেন্ট গিভ ডিফারেন্ট রেজাল্ট। ওকে, এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস। তখন মানুষ বললো যে আমাদের কাছে এটার কোনো অ্যান্সারই নেই, বাট যেটার অ্যান্সার আছে সেটা হচ্ছে আমরা জানি 80% রিফ্লেক্টেড হইতেছে, 20% রিফ্রাক্টেড হইতেছে। অর্থাৎ আমাদের গল্প আসলো শেষে প্রবাবিলিটিতে। এইখান থেকে ইম্পর্টেন্ট জিনিস শুরু হবে, প্রবাবিলিটি। অর্থাৎ আমরা কোনো কিছু পারফেক্টলি এইটা নিয়েই কথা বলতে পারি, ওইটা নিয়েই কথা বলতে পারি, এমন করে আর বলতে পাইতেছি না। এইটাই এই দিকে যাবে, এইটাই রিফ্লেক্টেড হবে, এইটাই রিফ্রাক্টেড হবে, এগুলো আর বলতে পারছি না। আমরা একটা প্রবাবিলিটি বলতে পারছি, এটার ভ্যালু যত বেশি নেব প্রবাবিলিটি অত অ্যাকুরেট হবে। কিন্তু পার্টিকুলারলি এই লাইটটাই রিফ্লেক্টেড হবে, এই লাইটটাই রিফ্রাক্টেড হবে, আর বলতে পারতেছি না। আমাদের এখন আসা গেসিং এর ক্ষেত্রে চলে আসলো, অর্থাৎ প্রবাবিলিটির ক্ষেত্রে চলে আসলো। বলে এবার যত ভ্যালু নিবি অত অ্যাকুরেট পাবে, প্রবাবিলিটিতে এসে ঠিকলাম। এই যে প্রবাবিলিটি, রাইটের একটা সুন্দর জিনিস। অর্থাৎ আমরা আর পার্টিকুলার জিনিস নিয়ে ব্যাখ্যা করতে পাইতেছি না, এবার প্রবাবিলিটিতে চলে আসছি। এইখান থেকেই ধীরে ধীরে কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হচ্ছে। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সে আমরা একটা পার্টিকুলার জিনিস নিয়ে কথা বলতে পারি না, আমরা প্রবাবিলিটি নিয়ে কথা বলি। কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় প্রবাবিলিটি সম্বন্ধে জানা মাস্ট। প্রবাবিলিটি আমরা এখন ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। ওকে, এবার আরেকটা জিনিস বললাম যেটা তোদের আমি আটকায় রাখছিলাম, একটু মাঝখানে ফিরে যাই ওখানে, ব্ল্যাক বডি রেডিয়েশন, যেটা থেকে আসলাম এই জায়গাটায়।
তো একটা জিনিস তো দেখলাম এখানে যে আইডেন্টিক্যাল এক্সপেরিমেন্ট ডাজ নট গিভ সেম রেজাল্ট। ওকে, ওটা তো দেখলাম। এবার ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশন বা ব্ল্যাক বডি বলতে তোরা না কেউ কালো ঘোড়া টাইপের কিছু ভাবিস না, কালো মানুষ টাইপের কিছু ভাবি না। ওকে, তোরা এমন হইস না। ওকে, কালো বর্ণ দিয়া আমাদের মতো কালো লোককে দেখে কালো বল চিৎকার করিস না। এবার শোন, ব্ল্যাক বডি মানে কি, ব্ল্যাক বডি কি মানে এটা ডিটেলসে পড়াবো। এখানে তো জাস্ট গল্প করতেছি, এখানে ডিটেলসে পড়াবো। আমি ব্ল্যাক বডির উদাহরণ হিসেবে একটা বলতেছি, মানে সিমিলার কাইন্ড অফ এক্সাম্পল বলতে পারিস যে ব্ল্যাক বডি কি জিনিস। ব্ল্যাক বডি হচ্ছে সব জিনিসকে অ্যাবজর্ব করে নেয়, রিফ্লেক্ট করে না, ও সবকিছু অ্যাবজর্ব করে নেয়, খায়া নেয়। উদাহরণ হিসেবে বলতে পারি যেমন কি হচ্ছে মরুভূমি, মিরাস। এই মরুভূমির ক্ষেত্রে কি হয়, মরুভূমি সবকিছু অ্যাবজর্ব করতেছে। দেখিস না, দিনের বেলা সব সূর্যের আলো হচ্ছে মরুভূমি শোষণ করে নেয়, আবার হচ্ছে রাত্রিবেলা ওগুলো রিফ্লেক্ট করতে থাকে, তার জন্য রিফ্লেক্ট করতে করতে একবার রাত্রিবেলা ঠান্ডা। এই জন্য মরুভূমি দিনের বেলা যতটা গরম, রাত্রিবেলা ততটাই ঠান্ডা, সবাই এটা জানিস। অর্থাৎ কি হচ্ছে, দিনের বেলা সব হিট অ্যাবজর্ব করে নিয়েছে, রাত্রিবেলা সব হিট আবার কি রেডিয়েট করে দিছে। এটাই হচ্ছে ব্ল্যাক বডির একটা। আবার তোরা মরুভূমিকেই ব্ল্যাক বডি ভাবা শুরু করিস না, আমি একটা বললাম সিমিলার কাইন্ড অফ এক্সাম্পল। ব্ল্যাক বডি ডিটেলসে পরে পড়াবো। ওকে, কিসের জন্য কেমন করে নাম হয়, কি কি জিনিস, বাট এখানে একটা উদাহরণ দিতেছি বলে সিমিলারিটি ভাবতে পারিস। ব্ল্যাক বডি এমন সব অ্যাবজর্ব করে নেয়, তাহলে ব্ল্যাক বডি যতটা ভালো অ্যাবজর্ব করে ততটা ভালো রিফ্লেক্ট করে। ওকে, তাহলে অ্যাবজর্বার হচ্ছে ব্ল্যাক বডি। যেমন মরুভূমি বললাম যে দিনের বেলা সব লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে, রাত্রিবেলা ছেড়ে দিচ্ছে। ওকে, তো এই যে ব্ল্যাক বডির জিনিসটা, ব্ল্যাক বডিকে যখন এক্সপ্লেন করতে গেলাম আমরা, তখন লাইটকে ওয়েভ হিসেবে ধরে যখন ব্ল্যাক বডিকে এক্সপ্লেন করতে যাই, এক্সপ্লেন হয়ই না। কতবার চেষ্টা করছি, কতজন চেষ্টা করছে, রেলে, ওয়েন্স, কত সায়েন্টিস্ট চেষ্টা করছে, কোনো সায়েন্টিস্টই এক্সপ্লেন করতে পারে। তখন একজন বিখ্যাত সায়েন্টিস্ট লোক, তিনি একজন দিল প্লাঙ্ক হাইপোথিসিস। প্লাঙ্ক হাইপোথিসিসে একটা ইম্পর্টেন্ট জিনিস বললো যে ব্ল্যাক বডিকে ব্যাখ্যা করার জন্য সব থেকে ভালো জিনিস কি বলতো, আমরা এনার্জিকে কন্টিনিউয়াস না ধরে এনার্জিকে ডিসক্রিট ধরি, ছোট 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 পার্টিকেলের আকারে ধরি। অর্থাৎ এই এনার্জি গুলাকে পার্টিকেল 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 ছোট 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 অসংখ্য পার্টিকেলের সমষ্টি ধরি। এই যে ছোট 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 স্মল যে পার্টিকেল গুলা বললাম তাদের আমরা বলি কোয়ান্টা বা এনার্জি প্যাকেট। এই যে এনার্জি প্যাকেট যার নাম দিলাম কোয়ান্টা বা ফোটন কণা, এই কোয়ান্টা থেকেই নাম আসলো কোয়ান্টাম মেকানিক্স। অর্থাৎ ছোট ছোট এনার্জির প্যাকেট যাদের বলে কোয়ান্টা, কোয়ান্টা থেকে নাম কোয়ান্টাম মেকানিক্স। ওকে, সো এনার্জিকে কন্টিনিউয়াস ধরে আমরা আর ব্ল্যাক বডিকে ব্যাখ্যাই করতে পারছিলাম না, এক্সপ্লেনিং করতে পারছিলাম না। তখন প্লাঙ্ক হাইপোথিসিস আসলো, এনার্জিকে ডিসক্রিট ধরলো, এনার্জিকে স্মল স্মল পার্টিকেলের আকারে ধরলো এবং ওই স্মল স্মল পার্টিকেলের আকারে ধরার পর নাম দিল কোয়ান্টা, এবং ওইখান থেকে আমাদের পরবর্তীতে নাম আসলো কোয়ান্টাম মেকানিক্স। তো আমরা এখান থেকে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের স্টার্ট করব। এই যে কোয়ান্টাম মেকানিক্স, অর্থাৎ নামটা দেখতেই পাচ্ছিস কোয়ান্টা, কোয়ান্টা থেকে আসলো কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স। এবার শোন, এবার আমাদের সবার একটা কোশ্চেন আসে যে নতুন একটা জিনিসের শুরু হলো, ব্ল্যাক বডিতে গিয়ে ক্লাসিক্যাল মেকানিক্স একদম শেষ হয়ে গেল, মোড়ায় নষ্ট হয়ে শেষ হয়ে গেল, ক্লাসিক্যাল মেকানিক্স আর কোনো এক্সপ্লেনেশন দিতে পাইতেছে না। তখন ক্লাসিক্যাল মেকানিক্সের থেকে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের দিকে অগ্রসর হলো, কারণ ব্ল্যাক বডি আমাদের একটা ছিল ব্রিজ, যেখানে ধাক্কা খাইছি, ক্লাসিক্যাল মেকানিক্স আর কাজ করতেছে না। ওটার প্রবলেমটাকে সলিউশন হিসেবে আমরা কি করলাম, এনার্জিকে ডিসক্রিট ধরলাম, কোয়ান্টাম প্যাকেট হিসেবে ধরলাম, এবং ওটা ধরে যখন পড়াশোনাটা করতেছি কোয়ান্টাম মেকানিক্সের আবির্ভাব হচ্ছে। অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্সে যাওয়ার জন্য যে সেতু বন্ধনটা, সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের মাধ্যমে। আর এটাকে পড়াশোনা করব, তার জন্য আমাদের প্রথম চ্যাপ্টার পড়াশোনা করব ব্ল্যাক বডি রেডিয়েশন। ওকে, এবার শোন, ব্ল্যাক বডি রেডিয়েশন ব্রিজের হিসেবে কাজ করবে, এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি কোয়ান্টাম মেকানিক্স ইজিলি বুঝতে পারবো। ওকে, তো এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন পড়বো, ঠিক আছে, তারপর কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টা থেকে কোয়ান্টাম মেকানিক্স আসলো। তাহলে তোদের অনেকের মাথায় একটা কোশ্চেন আসবে, বলে স্যার আমরা নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে টাইমের রেসপেক্টে পজিশন কোনো একটা পার্টিকেলের যদি জানা থাকতো, সেইখান থেকে আমরা নিউটনস ল ইউজ করে আমরা ওই সিস্টেম অফ পার্টিকেলসটা বা পার্টিকেলটার সমস্ত ইনফরমেশন বের করতাম। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এমন তো কিছু থাকবে, এমন কোনো কোয়ান্টিটি থাকবে
যে কোয়ান্টিটিটা জানা থাকলে এমন কোনো একটা ইকুয়েশন থাকবে যে ইকুয়েশনটায় পুট করলে আমরা সমস্ত ইনফরমেশন পাওয়া যাব, যেমনটা ক্লাসিক্যাল মেকানিক্সে পাইছি। টাইমের রেসপেক্টে পজিশন জানা থাকলে ইকুয়েশন অফ মোশন, নিউটনস ইকুয়েশন অফ মোশনে বসাই দে বা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশনে বসাই দে, সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। এবার আমাদের সবার কোশ্চেন একটাই, যে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এই কোয়ান্টিটিটা কি কোয়ান্টিটি যেটার মধ্যে সমস্ত ইনফরমেশন লুকায় আছে, এবং এই কোয়ান্টিটিটা কোথায় আমরা পুট করলে, কোন ইকুয়েশনে পুট করলে, কোন লতে পুট করলে আমরা সমস্ত ইনফরমেশন বের করতে পাবো, এটাই আমরা জানবো নেক্সট এপিসোডে। আমাদের কোয়ান্টাম মেকানিক্সের ওয়েব সিরিজের এপিসোড নাম্বার 2 আমাদের পরের দিন আসবে। সেইখানে আমরা খোঁজার চেষ্টা করব কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এমন কি কোয়ান্টিটি আছে যে কোয়ান্টিটির মধ্যে সমস্ত ইনফরমেশন লুকায় আছে, আর সেই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য কোন ল আমরা ফলো করব, কোন লকে আমরা ইউজ করব, সেটা আমরা নেক্সট এপিসোডে জানার চেষ্টা করব। এবং এই কোয়ান্টাম মেকানিক্সের দুনিয়ায় যে প্রবাবিলিটির খেলা চলে আসলো, এই প্রবাবিলিটিকে কেমন করে আমাদের হাতের মুঠোয় নিয়ে আমাদের ভালো রেজাল্ট করার, আমাদের ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়ার, আমাদের মনকে খুশি করার প্রবাবিলিটি বাড়াবো, সেটা আমরা নেক্সট লেকচারে যাব। তাহলে তোদের যদি কোয়ান্টাম মেকানিক্স কারো ভালো লাগে তাহলে অবশ্যই লেকচার সিরিজটা ফলো করতে থাক, এবং তোরা কোয়ান্টাম মেকানিক্স থেকে শুরু করে যে কোনো টপিক পড়াশোনা করতে চাইলে ফিজিক্স তোরা কি করতে পারিস, পেইড ব্যাচে জয়েন করতে পারিস। পেইড ব্যাচে জয়েন করার মোবাইল নাম্বার 9064671865। এখানে হোয়াটসঅ্যাপ করতে পারিস, যে কোনো সেমিস্টারের যে কোনো স্টুডেন্ট যে কোনো ইউনিভার্সিটির তোরা জয়েন করতে পারিস। পেইড ব্যাচ চলে, সমস্ত ইউনিভার্সিটির অসংখ্য স্টুডেন্ট পড়াশোনা করে ইন্টারেস্টিং উপায়ে, যেখানে লাইভ ব্যাচ চলে এবং এমন ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়ানো হয়। পরবর্তীতে কেউ লেটে জয়েন করলে রেকর্ডেড লেকচারও পাবি, কোনো অসুবিধা থাকলে রেকর্ডেডও দেখতে পারবি, যেখানে পিবিএসসি এর কোশ্চেন, আইআইটি জামের ব্যাচের সমস্ত কোশ্চেন, সমস্ত কিছু তোরা পাবি। জয়েন করতে পারিস, ওখানে হোয়াটসঅ্যাপে ডিটেলস পাওয়া যাবে। চল তাহলে আজকে এতটুকুই। প্রথম 2 দিনের লেকচারটা এমন একটু ধীরে 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 তোদের পুশ আপ করবো, ওয়ার্ম আপ ম্যাচ দেবো, এমন করে গল্প করবো, কালকেও একটু গল্প করবো, তারপরে কিছু নোটস লাগাবো, তারপরে আমাদের যে সেতু বন্ধন ছিল ব্ল্যাক বডি রেডিয়েশন পড়বো, তারপর কোয়ান্টাম মেকানিক্স একদম ফোর্থ। ঠিক আছে, চল তাহলে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকিস, বন্ধুদের সঙ্গে শেয়ার কর। আর লেকচারটা কেমন লাগলো, ধীরে 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 ইন্টারেস্ট আসতেছে কি আসতেছে না, অবশ্যই কমেন্ট সেকশনে জানা। টাটা, গুড নাইট।